নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরো একবার স্বাগত। একটার পর একটা ঘটনায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফাঁকা আওয়াজ ধরা পড়ে যাচ্ছে। আপনারা জানেন যে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছিলেন এই গন্ডগোলের জন্য মূল দায়ী হচ্ছে শুক্রবারীরা, এবং পুলিশ সেই মোতাবেক 15 জন এবং একজন অশুক্রবারী তাকে গ্রেপ্তার করেছিল। শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছিলেন যে এদের এমন শিক্ষা দেবেন যে 3 প্রজন্ম এটা মনে রাখবে, এবং তিনি আরো ঘোষণা করে দিয়েছিলেন বিধানসভায় যে এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন লাগু করা হচ্ছে। আর আমাদের যারা মূলধারার সংবাদ মাধ্যম তারা সেটা সোচ্চারে প্রচারও করেছিল যে গুন্ডা দমন আইনে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় যেটা, প্রথম যে বিড়ালটা ঝুলি থেকে বেরিয়ে এলো সেটা হচ্ছে এপিডিআর হাইকোর্টে এই গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে, কিন্তু সেখানে দেখা গেল আদালতের হাইকোর্টের বিচারপতিদের অবজারভেশন, তারা মামলাটা শুনতেই রাজি হলেন না। কেন রাজি হলেন না? মামলার কোনো মেরিট নেই? না, তা নয়। তারা বললেন যে গেজেট নোটিফিকেশন যেটা ম্যান্ডেটারি, যে কোনো বিল সেটা প্রেসিডেন্সিয়াল এবং গভর্নরস নডের পর যখন আইন হিসেবে চালু হয় তখন সরকারি গেজেট নোটিফিকেশন, অশোক স্তম্ভ মাথার উপর লাগানো গেজেটে তার হুকুমনামা আনুষ্ঠানিকভাবে জারি হওয়াটা বাধ্যতামূলক। কিন্তু গুন্ডা দমন আইনে এই পদ্ধতি অনুসরণ এখন অবধি করা হয়নি, অর্থাৎ গেজেট নোটিফিকেশন এখন অবধি হয়নি, সুতরাং গুন্ডা দমন আইন এখনো লাগুই হয়নি। অতএব যে আইন এখন অবধি চালু হয়নি তার খারিজ করার দাবিতে বা তার বিরোধিতার কোনো মামলা এক্ষুনি আদালত শুনবেন না, আগে আইনটা চালু হোক, তারপর আদালত ভেবে দেখবে। অবশ্য এছাড়া আরো অনেকগুলো ধারাতে, খুব সিরিয়াস ধারাতে এই 16 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল গুন্ডা দমন আইন না থাকলেও। আমার ধারণা যে পুলিশ কর্তারা কেউ সাহস করে মুখ্যমন্ত্রীকে বলে উঠতে পারেননি যে স্যার আপনি যে গুন্ডা দমন আইন লাগু হয়ে যাবে বলছেন, এটা বাস্তবে সম্ভব না, কারণ এটা গেজেট নোটিফিকেশনটা এখনো হয়নি। আমরা স্বরাষ্ট্র দপ্তরের সচিব অথবা পুলিশ কর্তারা এটা জানতেন না বলে আমি মনে করি না। কিন্তু গত 15 বছর ধরে যে অদ্ভুত একটা দাসত্বর মনোভাব আমলাতন্ত্রকে গ্রাস করেছে, আমার নিজের ধারণা তারই ধারাবাহিকতার কারণে এই অদ্ভুতুরে ঘটনাগুলো ঘটছে। তারপরেও অন্যান্য যে মারাত্মক ধারাগুলো এই আন্দোলনকারীদের বিরুদ্ধে লাগানো হয়েছিল তাদেরকে কি আটকে রাখা গেল? 3 প্রজন্ম মনে রাখবার মতো যে শিক্ষার হুঙ্কার শুভেন্দু অধিকারী দিয়েছিলেন সেটার উত্তরও আপনারা পেয়ে গেছেন। কেন্দ্রীয় সরকার এর সঙ্গে সিজিপি নেতৃত্বের যে বোঝাপড়া হয়েছে সেই অনুযায়ী শুধু আমাদের রাজ্য না, বিহারে স্বরাষ্ট্র সচিব আনুষ্ঠানিকভাবে নোটিফিকেশন করে দিয়েছে যে সমস্ত মামলা প্রত্যাহার করা হচ্ছে এবং এফআইআর ড্রপ করা হচ্ছে। একটি নির্দিষ্ট সময়সীমাকে ধরে তারা বলে দিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের থেকেও বেশি ধরপাকড় চালিয়েছিলেন, এবং আমার নিজের ধারণা শুভেন্দু অধিকারী, যিনিও হিমন্ত বিশ্ব শর্মার মতো অন্য দল থেকে দল বদলি হয়ে এখন মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির, তাকে মডেল হিসেবে অনুসরণ করবার চেষ্টা করছেন। এবং আপনারা যদি হিমন্ত বিশ্ব শর্মার ন্যারেশনগুলো খেয়াল করবেন দেখবেন যে তিনিও একই রকম উগ্র হিন্দুত্ব ফেরি করে চলেছেন। আসামের জনবিন্যাস আরো বেশি স্পর্শকাতর হওয়ার জন্য তার এই রাজনীতি টেকারসও ওখানে হয়তো কিছু বেশি। কিন্তু সেই হিমন্ত বিশ্ব শর্মাও সমস্ত ছেলে মেয়েদের বাধ্য হয়েছেন ছেড়ে দিতে। আর কলকাতায় আমাদের ব্যাংশাল কোর্টের বিচারক, তিনি প্রথমে আরো 2 দিন জেল হেফাজতের কথা দিয়েছিলেন নির্দেশ, কিন্তু বাই দিস টাইম সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন চলে এসেছিল
অভিযুক্তের আইনজ্ঞরা নতুন করে সেটা বিকেলের দিকে যখন মেনশন করেন, তখন পুলিশের তরফেও এই জামিনের আর বিরোধিতা করা সম্ভব হয়নি। পরিণতিতে যেটা হয়েছে, এই 16 জনই জামিন পেয়ে গেছেন। এমনিতেই আমাদের জুরিসপ্রুডেন্সের যে প্রিসিডেন্স রয়েছে, সুপ্রিম কোর্টের অবজারভেশন রয়েছে যে বেল ইজ নর্মাল, জেল ইজ এক্সেপশন। কিন্তু এখানে যেটা দেখবার, শুভেন্দু অধিকারী এত বেশি এগিয়ে গিয়ে আক্রমণাত্মক হুঙ্কার দিতে শুরু করেছেন যে বাস্তবে গ্রাউন্ড রিয়ালিটিতে যে সমস্ত ফ্যাক্টর ক্রিয়াশীল থাকছে, এবং যখন গোটা ইস্যুটা একটা দেশের ইস্যুতে পরিণত হয়েছে, এবং এটাও মাথায় রাখতে হবে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরও এখতিয়ার রয়েছে এই রকম পরিস্থিতিতে সরাসরি অ্যাডভাইজারি পাঠানো আইনানুগ পথে। সেখানে শুভেন্দু অধিকারী 3 প্রজন্ম মনে রাখবে এরকম শাস্তি বিধানের কথা ঘোষণা করছেন এবং শুক্রবারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। এখন মুশকিল হচ্ছে এটা, এই আক্রমণাত্মক জেস্চারের যেটা অসুবিধে, সেটা হচ্ছে পিছু হটার পথ বন্ধ করে দিয়ে এগোতে হয়। আর পিছু হটার পথ বন্ধ করে দিয়ে এগোলে পারে, যদি সত্যি সত্যি পিছু হটতে হয় বাস্তব পরিস্থিতির চাপে, সেখানে সেটা ফেস লস অনেক বেশি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্ভবত সেটা ভুলে গেছিলেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের যে কাঠামোটা, শাসন কাঠামোটা আমরা এখন অব্দি ধরে রেখেছি, তাতে পলিটিক্যাল এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং সিভিল এক্সিকিউটিভ অর্থাৎ প্রশাসন, যার মধ্যে আমলা, পুলিশ ইত্যাদিরা পড়ছেন, এদের নির্দিষ্ট দায়িত্বের বিভাজন আছে। এখন এইরকম একটা জায়গায় যেভাবে মমতা ব্যানার্জি সারের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় শিলাদিত্যকে মাওবাদী হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করিয়েছিলেন, প্রায় সেই একই ধাঁচাতে ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বলে দিলেন যে শুক্রবারীরা এই ঘটনা ঘটিয়েছে, এবং পুলিশও সেই অনুযায়ী ঝাঁপিয়ে পড়তে গেল এবং স্বাভাবিকভাবে ফলো আপে এই বিপর্যয়টা এসেছে। এটা একটা টেকনিক্যাল বিপর্যয় বা সেটব্যাক শুভেন্দু অধিকারীর পক্ষে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে বডি পলিটি, নীতি নির্ধারণ, একটা সরকার কিভাবে চলবে সেটা যদি এইভাবে তার কোর্স এবং ডিসকোর্স ঠিক হয়, তাহলে এটা সমূহ বিপদের সম্ভাবনা আছে। বারুইপুরে একজন দুঃখজনক ঘটনা, একটি নাবালিকার হত্যা এবং ধর্ষণের ঘটনায় গণপ্রতিক্রিয়ায় গণরোষে একজন গণপিটুনিতে মারা যায়। শুভেন্দু অধিকারী তাৎক্ষণিক বলে দিলেন গণপিটুনিতে যে মারা গেছে সে নির্দোষ, অথচ তদন্ত তখনও শেষ হয়নি। এবং পরে দেখা গেল যে পুলিশ যে এফআইআর দায়ের করেছে, সেই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অনুযায়ী এই যে ছেলেটি গণপিটুনিতে মারা গেছে সে অন্যতম অভিযুক্ত। সুতরাং এফআইআর এ যদি কারোর নাম থাকে, তদন্ত যতক্ষণ না শেষ হচ্ছে অথবা ফাইনাল রিপোর্ট টেকনিক্যালি ফাইল করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ বলে ঘোষণা করা যায় না। কিন্তু শুভেন্দু বাবু তিনি তদন্ত যখন ঠিকমতো শুরুই হয়নি, তার আগে ঘোষণা করে দিলেন ছেলেটি নির্দোষ, এবং তার জন্য ক্ষতিপূরণের টাকাও ঘোষণা করে দিলেন, এবং তার পরিবারের একজনকেও সম্ভবত চাকরি দেওয়া হচ্ছে। এখন আমার যেটা বক্তব্য, যে রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী কতটা বেইজ্জত হলেন সেটা মেজর ইস্যু নয়। মেজর ইস্যু হচ্ছে তিনি যে পদটা ধারণ করে আছেন আমাদের সাংবিধানিক কাঠামোতে, সেটা একটা সাংবিধানিক পদ এবং তার কিছু নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য আছে। এই ধরনের যখন উনি পদক্ষেপ নেন, সেটা কার্যত এই পদটার মর্যাদাকে খেলো করে দিচ্ছে। এটা অনেক বেশি বিপজ্জনক, কারণ একটা সিস্টেমকে চালু রাখতে গেলে তার পদাধিকারী যারা,
তারা ব্যক্তিগতভাবে যাই বিশ্বাস করুন না কেন, তারা ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেই পারেন যে যাবতীয় অপরাধীরা শুক্রবারই, যাবতীয় ভালো মানুষরা সব বৃহস্পতিবারই, কিন্তু তাদের সেই ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত রাজনৈতিক দর্শন যদি যখন সাংবিধানিক পদে থেকে তিনি যখন তার রোল ডিসপোজিশন করছেন সেটাকে যদি ওভারশ্যাডো করে, তাহলে গোটা কাঠামোটার ভিত কিন্তু বিপন্ন হতে শুরু করে। আর এই গোটা কাঠামোটার ভিত যদি বিপন্ন হয়ে যায় তাহলে পরে কিন্তু তার বিপদ অনিবার্য। দ্য নিউজ কাউন্টার.এস এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের খোলা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন।